নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আজ স্বাগত জানিয়ে আজ আমরা একটা গল্প শুনব। গল্পের নাম মগরাইলের সেই রাত। কথা না বাড়িয়ে আগে আমরা গল্পটা শুনে নিই। আমি সুদেষ্ণা আজকে রাতে আপনাদের শোনাতে যাচ্ছি মগরাইলের সেই রাত। লিখেছেন দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। ট্রেন থেকে নামতেই মৃগনার বুকের ভিতর জমে থাকা ক্লান্তিটা যেন হালকা হয়ে গেল। সারাদিনের গরম, শহরের ভিড়, মানুষের গা ঘেঁষাঘেঁষি সব ছাপিয়ে চোখে পড়ল শুধু সবুজ। যত দূর চোখ যায় ধান ক্ষেত, মাঝে মধ্যে লাল গোলাপি হলুদের দাগ, ফুল। স্টেশনের মধ্যেই একটা ঝাঁকড়া কৃষ্ণচূড়া গাছ, ফুলে ফুলে এমন ভরা যে মনে হয় আগুন লেগে আছে ডালপালায়। তবে স্টেশন বললে একটু বাড়িয়ে বলা হয়, ইট দিয়ে উঁচু করা একটা চত্বর মাত্র। দুদিকে হলুদ রঙের বোর্ডে মগরাইল লেখা না থাকলে হয়তো ট্রেনটা এখানে থামতই না। নেমে মৃগনা বুঝতে পারে ও ছাড়া আর কেউ নামেনি। ট্রেন চলে যেতেই চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে আসে যেন শব্দও এখানে এসে থেমে যেতে ভয় পায়। একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে ধান ক্ষেতের ভিতর। দূরে বাঁশঝাড়, তার পিছনে গাঢ় সবুজ শালবন। কোথাও কোনো মানুষের আওয়াজ নেই, কেবল ঝিঝি পোকার এক টানা ডাক। এই গ্রামেই প্রাইমারি স্কুলে চাকরি নিয়ে এসেছে মৃগনা। টিকিট ঘরে জানলা বন্ধ দেখে একটু দিশাহারা হয়েছিল। তখনই চোখে পড়ে ভাঙা ইটের সিঁড়িতে বসে থাকা বৃদ্ধ লোকটাকে। মৃগনাকে দেখেই উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলেছিল, মুই বুধন মান্ডি, স্কুলের দারোয়ান বটে। তুই নতুন দিদিমণি আছিস তো? মৃগনা মাথা নাড়তেই ছুটে এসে ওর ব্যাগ আর ট্রলিটা তুলে নেয় বৃদ্ধ। স্টেশনের বাইরে একটা রিক্সা চোখে পড়ে মৃগনার। ওকে তাতে বসিয়ে বুধন বলে, দিদিমণিকে সাবধানে নিয়ে যাবি রত্না, মুই পিছে যাতিছি। মৃগনা একটু সরে বসে বলে, আপনি উঠে আসুন, দুজনের জায়গা আছে তো। এক হাত জিপ কেটে বুধন দু কান ধরে মাথা নেড়ে বলে, সে ছোট জাত, তাই স্কুলের দারোয়ান, দিদিমণির সঙ্গে সে বসতে পারবে না। মৃগনা বারবার জোর করায় মৃগনার ছোঁয়া বাঁচিয়ে পাদানিতে উপু হয়ে বসেছে সে। উঁচু নিচু পথে লাফিয়ে লাফিয়ে রিক্সা চলে। সামনের শালবন, বাঁশঝাড়, বড় পুকুর, ক্ষেত পার করে একটা জঙ্গল, সেটা পার করে একটা মাঠ, তার শেষে এলোমেলো কয়েকটা ঘর। একটা পুরনো দিনের ইট আর বেড়ার বাড়ি দেখিয়ে বুধন বলল, হুই তোর স্কুল আছে বটে দিদিমণি। রং ছুটে যাওয়া সাইনবোর্ডে আবছায়া হয়ে আসা লেখা পড়া যায় না, তবে বোঝা যায় মগরাইল প্রাথমিক বিদ্যালয়। মৃগনা শুনেছিল সে ছাড়াও দুজন টিচার আছে এখানে। স্কুলের পিছনে কয়েকটা শিয়াল কাঁটা আর পুটুস ফুলের ঝোপ পেরিয়ে একটা ছোট্ট বাড়ি, চারিদিকে রাং চিতার বেড়া। বাঁশের গেট ঠেলে ঢুকে বোঝা গেল আগে যিনি থাকতেন সামনের এক ফালি জমিতে বাগান করেছিলেন, তবে অযত্নে আগাছা ছেয়ে গিয়েছে। তার ফাঁকে কটা দুপাটি ও গাঁদা গাছের ফুল ফুটেছে। বেড়ার পাশে একটা পুকুর। দিনের আলোয় পুকুরটা কেমন যেন লাগছিল মৃগনার। জল কালচে হলেও পাড়ে কচুরিপানা, কলমি, শালুক গাছ জন্মেছে। ওকে সেদিকে যেতে দেখে বুধুয়া কাকা একটু জোরেই বলেছিল, দিদিমণি ওই পুকুরটা ধারে যাবি না, সন্ধ্যার পর তো নয়, ওদিকটা ভালো না। গ্রামটায় এখনও বিদ্যুৎ ঢোকেনি মৃগনা শুনেছিল, তবে মৃগনা সব জেনে শুনেই এখানে এসেছে। বুধনের এক বিধবা মেয়ে রেবা এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়। রেশন এনে দিয়েছিল বুধুয়া। স্কুল কমিটির দু একজন এসে দেখা করে গেল বিকেলে। রাত নামার একটু আগেই যেন চুপচাপ হয়ে গিয়েছিল গ্রামটা। মৃগনার বাড়িটা ফাঁকা জায়গায়। দূরে কয়েকটা বাড়িতে
টিমটিমে আলো জ্বলছিল। মৃগনাকে বুধুয়া কাকা বলে গেছিল রাতের ঘরের বাইরে যেতে না, কেউ ডাকলেও দরজা খুলতে না, পুকুরের দিকে ভুলেও তাকাতে না রাতে, আর দক্ষিণের জানলাটা বন্ধ রাখতে। কিন্তু জানলা বন্ধ করতে পারেনি মৃগনা। একে লাইট নেই, ফ্যান নেই, গরমকাল। অবশ্য জানলা খুললে মশার দল যেন আনন্দে গান শুনিয়ে যাচ্ছিল। মশার ধূপ জ্বালিয়ে দক্ষিণের জানলায় এসে দাঁড়িয়েছিল মৃগনা। হঠাৎ হাড় হিম করা একটা হাসি শুনে চমকে ওঠে। অন্ধকারে বেড়ার গায়ে একটা আবছা অবয়ব দেখতে পায় ও। বড় বড় চুলে মুখটা ঢাকা। হেসে হেসে কি যেন বলতে বলতে পুকুরের দিকে মিলিয়ে যায়। কতক্ষণ জানলায় এভাবে দাঁড়িয়েছিল জানে না মৃগনা। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সংবিত ফিরে পায়। মায়ের ফোন। এ গ্রামে বিদ্যুৎ ঢোকেনি, তবে ও দুটো পাওয়ার ব্যাংক এনেছিল। স্টেশনের কাছে দোকান আছে, কয়েকদিন পর পর ফুল চার্জ দিয়ে আনবে, কথা হয়েছিল আগেই। তবে নেট চলে না এই গ্রামে। ফোনে কিছুক্ষণ কথা বললেও মৃগনার মন থেকে ভয়টা যায়নি। ওটা কে ছিল? গ্রামের কেউ নাকি? পরদিন রেবাকে বলতেই ও বলল, ও তো সাইটি পাগলি। গত বছর ওর মেয়েটা হারিয়ে যায়, তারপর ও পুরো পাগল হয়ে গেছে। এখন রাত বিরাতে এ বাড়ির আশেপাশে ঘোরে। কেন? এখানে কেন? ওর মেয়ে আগে পড়তে আসতো মাস্টারের কাছে। কি হয়েছিল? রেবা হঠাৎ চুপ করে যায়। এক বালতি কাপড় নিয়ে কৌতলায় কাচতে বসে যায়, যেন এই ব্যাপারটা এড়িয়ে যেতে চায়। বাথরুমটা বাড়ির পিছনে কুয়োতলার কাছে। সেদিন সন্ধ্যায় বাথরুম থেকে বেরোতে গিয়ে বাচ্চা মেয়েটাকে দেখতে পায় মৃগনা। বেড়ার বাইরে পুকুরের পাশ থেকে উঁকি দিচ্ছে। কুপি হাতে কুয়োতলায় এসে কে রে বলতেই আর কাউকে দেখতে পায় না ও। তবে কি চোখের ভুল? এই গ্রামের সন্ধ্যা 7টা মানে মাঝরাত। কেউ বাড়ির বাইরে বার হয় না। সেখানে একটা বাচ্চা মেয়ে একা। পরদিন থেকে স্কুল শুরু। 31টা বাচ্চা ছেলেকে নিয়ে স্কুল চলে। মৃগনা প্রধান শিক্ষিকা হয়েই এসেছে। বাকি দুজন সহশিক্ষক, একজন বিপুলবাবু 11 বছর আর মাধববাবু 13 বছর এই স্কুলে পড়াচ্ছেন। দুজনেই পাশের টাউন থেকে স্কুটারে আসেন। দুটো দিন প্রচুর খাটনি গেল। তৃতীয় দিন সন্ধ্যায় একটা গল্পের বই নিয়ে জানলার ধারে বসেছিল মৃগনা। তখনই বেড়ার বাইরে পুকুর পাড়ে মেয়েটাকে আবার দেখতে পায়। চুপি চুপি পা টিপে পিছনের দরজা দিয়ে বেরিয়ে সামনে আসতেই আর মেয়েটাকে দেখতে পেল না। সামনেই পানা পুকুর। পরদিন মৃগনা গ্রামের কয়েকটা বাড়িতে গিয়ে বলে ছেলেদের সঙ্গে বাড়ির মেয়েদেরও স্কুলে পাঠাতে। শুনে সব বউ মেয়েরা বলে, তবে ঘরের কাজ কিভাবে হবে? আর মেয়েরা পড়ালেখা করলে বিয়ে হবে কিভাবে? গ্রামের মাতব্বর গোছের দুজন এসে মৃগনাকে বলে, এ গ্রামের মেয়েরা পড়ে না, শুধু ছেলেদের পড়াতে। মৃগনা হার মানতে শেখেনি। সে মায়েদের বোঝায় সবার পড়াশুনো, হিসেব এসব জানা উচিত। চাইলে তারা সবাই সন্ধ্যায় সব কাজ সেরে তার বাড়ি আসলে সে পড়াবে। মেয়ে বউরা একে অপরের দিকে তাকায়, তাদের চোখ মুখে আতঙ্ক। দুদিন পর মাধববাবু মৃগনাকে বলেন, এ গ্রামে মেয়েদের পড়াতে গেলে ওর বিপদ হতে পারে। গ্রামের পুরুষরা মেয়েদের অন্ধকারেই রাখতে চায়, তাই এসব থেকে বিরত থাকতে। কিন্তু মৃগনা কথা শোনে না। পরদিন আবার গ্রামে মেয়ে বউদের বোঝাতে যায়, কিন্তু কেউ উৎসাহ দেখায় না। এর পরদিন কাজের ফাঁকে রেবা ওকে বলে, দিদি, এ গ্রামে মেয়েরা পড়ে না, তুমি আর গ্রামে গিয়ে এসব বলো না, ওরা তোমায় টিকতে দেবে না। তাহলে তুমি তো পড়তে পারো। মৃগনা বলে। চমকে ওঠে রেবা, বলে, না না, আমি কিছু জানি না। আমি দেখেছি তুমি আমার বইগুলোর পাতা উল্টে পড়ো। রেবা চোখ নামিয়ে নেয়। মৃগনা বলে, তোমার কথাও শিক্ষিতদের মতো, এদিককার টান নেই। রেবা করুণ চোখে তাকায়, বলে, স্কুলের বারান্দায় থাকতাম আমরা, শুনে শুনেই শিখেছিলাম কিছুটা। তারপর একজন দিদিমণি এসেছিল,
সেও মেয়েদের পড়ার কথা বলতো। এই বাড়িতেই থাকতো গো, তার কাছে শিখেছিলাম। ওরা ঝামেলা করলো, তাড়িয়ে দিল দিদিমণিকে। আমায় নিয়েও ঝামেলা হয়েছিল। বাপু রাতারাতি মাধব মাস্টারের সাহায্যে আমার বিয়ে দিল পাশের টাউনে। ওখানে বর পড়াতো, শহরের মতো কথা বলতো, শিখলাম। কিন্তু 7 বছর পর আমার বরটা 3 দিনের জ্বরে মরে গেল। 5 বছরের মেয়ে নিয়ে বাপুর কাছে ফিরে এলাম। মেয়েটা পড়তে শিখেছিল সবে, কিন্তু এই গ্রামে মেয়েরা পড়ে না। তোমার মেয়ে আছে? কত বড়? আমি পড়াবো ওকে, পাঠিয়ে দিও। না দিদিমণি, এ গ্রামে মেয়েদের পড়ালেখা বারণ। কাঁদতে থাকে রেপা। মৃগনা ওর পিঠে হাত রাখে। আহারে, এই বয়সে স্বামী হারিয়েছে, মেয়েটাকে পড়াতে পারছে না, কষ্ট হয় ওর। বলে, তুমি পড়বে? সন্ধ্যায় এলে আমি। কথা শেষ হওয়ার আগেই ছিটকে সরে যায় রেবা। মাথা ঝাঁকিয়ে না বলে, তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। মৃগনা আর প্রশ্ন করে না। এদের মনে যে কিসের ভয় কে জানে। এই গ্রামে রাতবেলায় কেউ বাড়ির বাইরে যেতে চায় না। বুধুয়া কাকা ওকে বারবার বলেছে রাতে কেউ ডাকলে সাড়া দিতে না। সাইটি পাগলিকেও আরও 2 দিন দেখেছে ওর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে। ওর মেয়ে নাকি আগের হেডমাস্টারের কাছে পড়তো। রিবার মেয়েও পড়তো সেই মাস্টারের কাছে। সন্ধ্যা হলেই এখানে বাতাস ভারী হয়ে ওঠে, তাতে পুকুরের পাঁকের গন্ধ। ওদিকে জানলাটার এবার রোজ বন্ধ করে দেয়, কিন্তু দক্ষিণ দিক বলে রাতে মৃগনা খুলে দেয় জানলাটা। ঠান্ডা বাতাস ভেসে আসে, কিন্তু মাঝে মাঝে মনে হয় বাতাসে যেন কাদের হাহাকার মিশে আছে। মাধববাবু ওকে বলেছিলেন ওর আগের হেডমাস্টার একদিন কাউকে না বলে কোথাও চলে গিয়েছিলেন। তার আগেও একজন দিদিমণি নিজের ঘরেই সাপের কামড়ে মারা গেছিলেন। তাই সাবধানে থাকতে, নিজের কাজটুকু মন দিয়ে করতে, গ্রামের মেয়েদের নিয়ে ভাবতে না। মৃগনা মনে মনে হেসেছিল। তবে কয়েকদিনের ভেতর ওর একজন ছাত্রী হয়েছিল সিমর। সেই মেয়েটা যে বাইরে থেকে উঁকি ঝুঁকি মারত। একদিন তাকে ধরে ফেলেছিল মৃগনা। মেয়েটার কাঁধে চটের রংচটা ব্যাগে 2টো খাতা আর 4র্থ শ্রেণীর বই দেখে তাকে ঘরে ডেকে পড়তে বসিয়েছিল। সে রোজ সন্ধ্যায় আসে, লণ্ঠনের আলোয় ভেতরের ঘরে বসে পড়ে। মাথা পরিষ্কার, কথা কম বললেও মন দিয়ে পড়ে। প্রথম দিন মৃগনা জানতে চেয়েছিল ওর বাড়ি কোথায়। ও পুকুরের পেছনে দূরের বাড়িগুলোর দিকে আঙুল দেখিয়েছিল। বিকেলে আসতে পারিস তো, দিনের আলো থাকতে থাকতে, বলেছিল মৃগনা। মৃদু স্বরে মেয়েটা বলেছিল, সন্ধে না হলে আসতে পারি না তো, ওরা আসতে দেয় না। মৃগনা মনে মনে ভেবেছিল, আহারে, না জানি কত কাজ করতে হয় এইটুকু মেয়েটাকে। বাড়ির কথা জিজ্ঞেস করলেও বলতে চায় না মেয়েটা। এক মনে অঙ্ক করে। ওর খাতায় লাল পেনে কারেকশন করা আর একজনের হাতের লেখা দেখে মৃগনা একদিন জানতে চেয়েছিল, তোকে আগে মাস্টারমশাই পড়াতো? মাথা নেড়েছিল মেয়েটা। উনি কোথায় চলে গেছিলেন? ওরা মেরে ফেলেছে, শান্ত কণ্ঠে এটা বলে। চমকে ওঠে মৃগনা। এইসব আর জিজ্ঞেস করতে মন চায় না। ওর পড়ার আগ্রহ দেখে মৃগনা বলেছিল, গ্রামে তোর বন্ধুরা পড়তে চায় না? ও একটু চুপ করে থেকে বলেছিল, ওর কোনো বন্ধু নেই, আর যারা পড়তে চেয়েছিল তারাও নেই। মৃগনা বোঝে যে ভয়ে কেউ পড়তে চায় না। মেয়েটা ওর জন্য কচুরিপানার ফুল তুলে আনে ও ফুলদানিতে সাজায়, কখনো শালুক ফুল নিয়ে আসে। এর মধ্যেই একদিন গ্রামের মাতব্বরেরা ওকে শাসিয়ে গেছিল। গ্রামে গিয়ে মেয়েদের পড়ানোর কথা বলতে না করেছিল। চোখ নাচিয়ে মুখিয়ার বড় ছেলে রাজীব বলেছিল, মেয়েদের মাথায় পড়াশুনোর ভূত ঢোকালে এই গ্রাম ছাড়তে হবে। মৃগনা চুপ করেছিল। কিন্তু গ্রামে গুজব রটেছিল দিদিমণি রাতে কাউকে পড়ায়, কারণ দিদিমণি খাতা পেন পেন্সিল কেনে, ছোটদের বই কেনে মাঝে মধ্যেই। মুখিয়ার ছেলে আর তার দলবলের ভয়ে গ্রামের ঘরে ঘরে সবাই নিজেদের মেয়েকেই সামলে রাখতে চেষ্টা করে। সন্ধ্যা নামলেই গ্রামটা ঢেকে যায় অন্ধকার আর অশিক্ষার চাদরে। মৃগনা সে সময় গুনগুন করে গান গায়
আর সীমারকে পড়ায়। এবার ওর জন্য ক্লাস 5-এর বই জোগাড় করতে হবে। সেদিন সন্ধ্যা থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। শুক্লপক্ষের নবমীর চাঁদ ঢাকা পড়েছিল মেঘের আড়ালে। সীমার ওই বৃষ্টিতে পড়তে আসবে ভাবেইনি মৃগনা। মেয়েটাকে দেখে বলল, কিরে, ভিজে ভিজে এলি? মিষ্টি হাসি হেসে বই খাতা নিয়ে বসে পড়ে মেয়েটা। একটা তোয়ালে এগিয়ে দিতে গিয়ে অবাক হয় মৃগনা। মেয়েটা পুরো শুকনো বলে। ছাতা আছে তোর কাছে? মেয়েটা দেখায় বারান্দায় একটা বড় কচু পাতা। পুকুর পাড়ে এমন বড় বড় কচু পাতা গাছ আছে বটে, কচু গাছ। ও একটা মাথায় দিয়ে এসেছে। মৃগনা বলে, তুই আমার একটা ছাতা নিয়ে ফিরবি? আজ আমি ফিরবো না, এখানেই থাকবো, মৃদু স্বরে মেয়েটা বলে। একটু অবাক হয় মৃগনা, তারপর বলে, খুব ভালো, আজ খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে আমরা সারা রাত গল্প করব। সীমার ওর দিকে তাকায়, কেন যেন ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলে, আজ রাতটা খুব বড়, ভয় পেও না, তুমি ভালো মানুষ, তুমি মেয়েদের পড়াতে চাও, তোমার কোনো ক্ষতি হবে না। মৃগনার মনে হয় সীমার চোখ দুটো স্থির, কেমন যেন অস্বস্তি হয়। ও তাড়াতাড়ি উঠে যায়। ঘড়িতে রাত 10টা। মেয়েটা অঙ্ক বই বন্ধ করে। মৃগনা খাবার বাড়তে যাচ্ছিল, তখনই বাড়ির বাইরে বেশ কয়েকটা গলার আওয়াজ ভেসে আসে। একজন বলে, দিদিমণি, দরজাটা খুলুন, কথা আছে। মৃগনার মনে পড়ে বুধুয়া কাকা বলেছিল কেউ রাতে ডাকলে দরজা খুলতে না। ও বলে, এত রাতে কিসের কথা? কাল দিনের বেলায় আসুন, কথা হবে। কথা এখনই হবে। কে পড়তে আসে আপনার বাড়ি? আজ দেখব আমরা। এটা মুখিয়ার ছেলে রাজীবের গলা। মৃগনা দরজার খিলটা লাগিয়েই দরজায় পিঠ দিয়ে দাঁড়ায়। ওদিকে খোলা জানলা দিয়ে ঘরে টর্চের আলো এসে পড়ে। জানলার কাছ থেকে কেউ বলে, কাকে পড়াচ্ছে রে মালটা? চারিদিকে তাকিয়ে সীমারকে দেখতে পায় না মৃগনা। বাচ্চা মেয়ে, ভয় পেয়ে লুকিয়ে পড়েছে কোথাও। ওদিকে দরজায় জোরে জোরে লাথির শব্দ। মনে হয় দরজাটা ভেঙে যাবে এবার। কাঠের দেওয়ালে একটা ছোট্ট ফুটোয় চোখ রাখে মৃগনা। দেখে লোকগুলোর হাতে টাঙ্গি, শাবল, দা। ফোনটা হাতে নিয়ে দেখে চার্জ শেষ। 2 দিন স্টেশনে যায়নিও, পাওয়ার ব্যাংকেও চার্জ নেই। এবারও কি করবে? বড় টেবিলটা টেনে দরজায় চাপা দিতে যায়, তখনই দরজাটা ভেঙে পড়ে। লোকগুলো হাসতে হাসতে ওর ঘরে ঢুকতে যায়। হঠাৎ ঘরটা পাঁকের গন্ধে ভরে যায়। মৃগনা দেখে সীমার দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু ওর জামাটা পুকুরের পাঁকে মাখামাখি। 2-1টা কচুরিপানা লেগে ওর চুলে। টপ টপ করে জল পড়ছে চুল থেকে। সীমারকে দেখে লোকগুলো ছিটকে যায়। একজন বলে, আরে এ কোথা থেকে এলো? রাজীব বলে, এটা তো সাইটি পাগলির সেই মেয়েটা, শিমু। ওকে তো গত বছর গলা টিপে মেরে পুকুরে ফেলেছিলাম, মরেনি। সীমার ওদের দিকে এগোতে থাকে। ওরা পিছিয়ে যায়। মেঝেতে সীমারের কাদামাখা পায়ের ছাপ ফুটে ওঠে। সীমার জোরে হেসে ওঠে, বলে, কী রে বীরপুরুষের দল, সব সাহস শেষ? আয়, এগিয়ে আয়, মারবি না আমাকে? এই দেখ, আমি রোজ পড়তে আসি, দিদিমণি খুব ভালো, আমায় রোজ পড়ায়, আমার পড়া বন্ধ হয়নি। তো তুই পড়, আমরা চলে যাচ্ছি, আর আসবো না। রাজীব তোতলাতে থাকে। সীমার বলে, সেদিন কি আমায় পড়তে দিয়েছিলি? প্রথমে মেরেছিলি রেবা পিসির মেয়েকে, আগের দিদিমণিকে, মাস্টারবাবুকে মারলি, তারপর আমাকে, আর তার আগের দিদিমণিকে, সুলতা কাকির বোনকে, পলাশ কাকার মেয়েকে, আর কত বলবো। ওরা পড়তে চেয়েছিল, এই গ্রামের সব মেয়ে পড়তে চায়, তোরা আর কতদিন ওদের এভাবে আটকে রাখবি? মৃগনা যেন নাটক দেখছে। এ কোন সীমার? এই মেয়েটার সারা গায়ে পাঁকের কাদা, চোখ দুটো যেন অন্ধকার দিয়ে তৈরি, চুলে ঝাঁঝি শ্যাওলা। লোকগুলো পালাতে যায়, কিন্তু ওদের পেছনে আরও কয়েকটা ছোট বড় অবয়ব ওদের ঘিরে ধরে। সবার শরীর থেকে জল ঝরছে, শরীরে শ্যাওলা আর কচুরিপানা। ছোট ছোট কয়েকটা হাত ওদের টেনে ধরে।
7টা জোয়ান ছেলে ভয়ে কাঁপছে ঠক ঠক করে। সিমার বলে, আজ আমাদের দিন, আজ তোদের কে বাঁচাবে? তোদের আর দিদিমণির ক্ষতি করতে দেবো না। ছোট ছোট হাতগুলো বড় বড় মানুষগুলোকে টেনে নিয়ে যায় পানা পুকুরে। জোরে বিদ্যুৎ চমকায়। মৃগনা দেখে বাচ্চাগুলোর পা মাটিতে পড়ছে না, ওরা যেন হাওয়ায় ভাসছে। ওদের ভেতর 2জন বড় মানুষ রয়েছে। এদের ছবি স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ছবিতে দেখেছে ও। একজন দিদিমণি আশালতা রায় আর একজন আগের সেই মাস্টারবাবু। সীমার এবার মৃগনার দিকে তাকায়, বলে, ভয় নেই দিদিমণি, এবার থেকে এই গ্রামের সব মেয়েরা পড়বে, সবাই স্কুলে যাবে। আপদগুলোকে নিয়ে গেলাম আমরা, পুকুরের নিচে ওরা থাকুক এবার। ঝুপ ঝুপ বেশ কয়েকটা শব্দ ভেসে আসে পুকুরের থেকে। সীমার বলে, এখন থেকে যারা মেয়েদের পড়তে দেবে না তাদের বিচার হবে এই পুকুরে। ওর অবয়বটা মিলিয়ে যেতেই সংবিত ফিরে মৃগনার। ঘড়িতে ভোর 4টে, এবার সকাল হওয়ার অপেক্ষা। পরদিন ঝকঝকে সূর্য উঠতেই সারা গ্রামে হৈ হৈ শুরু হয়। রাজীব সহ 7টা ছেলেকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। সাইটি পাগলি সারা গ্রামে ঘুরে ঘুরে বলে, সব কটা পাপের শাস্তি পেয়েছে, এবার গ্রামের মেয়েরা পড়বে। সীমার আর পড়তে আসে না, কিন্তু গ্রামের মেয়েরা 1জন 2জন করে এখন 11টা মেয়ে স্কুলে আসে। এই সংখ্যাটা দিনে দিনে বাড়বে মৃগনাও জানে। ওর এখন পাঁকের গন্ধটা ভালো লাগে। রাত বিরাতেও পুকুরের দিকে তাকিয়ে থাকে, যদি সীমারকে একবার দেখা যায়। ওকে যে ধন্যবাদ জানানো হয়নি সেই রাতে, সেই রাতটা মৃগনা কখনো ভুলবে না। এই ছিল আজকের গল্প বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারো জীবনে যদি কোনো সত্যি অলৌকিক ঘটনা ঘটে থাকে বা দৈবিক ঘটনা আমার সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলের মাধ্যমে আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারবো সেই অনুভূতিটা। আর গল্প যদি লিখে পাঠাতে চান, ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে। যদি ভয়েস রেকর্ড করে পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে। সকলে শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একই চ্যানেলের মধ্যে রহস্য গল্প, অলৌকিক গল্প, দৈবিক গল্প, সত্য ঘটনা সবই শোনা যায়। যখন যারা ভাবছেন সাবস্ক্রাইব করবো কি করবো না, করেই ফেলবেন, সঙ্গে থাকতে পারবেন এবং অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে সকল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেশনা বিদায় নিচ্ছি। বাই।